আজকে হঠাৎ করে একটা কথা মনে পড়লো অনেক দিন আগের। সেটা হচ্ছে ছোটোবেলায় যখন বাবার সাথে যখন বিশেষ করে অফ ডেতে সরকারি অনুষ্ঠানগুলোতে যখন মুভি দেখানো হতো বাংলাদেশের, বিশেষ করে বিটিভিতে, তখন বেশ কয়েকটা সাদা কালো ছবি দেখতাম। তো ওই সময় সাদা কালো ছবিগুলো খুব বিরক্ত লাগতো। তো বিরক্ত লাগার মধ্যেও যখন বড় হয়ে গেছি, তখন একটা সময় গিয়ে ওই আব্বার সাদা কালো ছবিগুলোকে ভালো লাগা শুরু হয়েছে। তো এর ভিতরে একটা ছবি হচ্ছে জীবন থেকে নেয়া, যেটা আমার খুব পছন্দের একটা মুভি। আর আমার আমার বাবা যেহেতু মারা গেছে, তো আমি বাবার মুভিগুলো দেখার জন্য আসলে মূলত চেক করতেছিলাম আসলে কোন কোন মুভিগুলো আব্বা দেখে, বা এটার মধ্যে কি কি আছে। হ্যাঁ, তো এটা চেক করতে গিয়ে আমার যে জিনিসটা আমি চোখে পড়ছে সেটা হচ্ছে জীবন থেকে নেয়ার যেই রাজিয়া হাসান বা রওশন জামিল যে যে ছবিটা করতো, রাবেয়া চরিত্র, সেই চরিত্রটার সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কাঁঠাল রানী হাসিনার যে চরিত্রের যে একটা মিল আছে, সেটা আমি অভূতপূর্বভাবে সেই মিলটাকে খুঁজে পাই। মিলটা কীভাবে? সেখানে দেখা গেছে কি আপনার জীবন থেকে নেওয়া যে ছবিটা আছে, ছবিটার মধ্যে মূল প্রতিপাদ্য ছিল একটা চাবির গোছা, একটা সংসার, হ্যাঁ, একটা স্বৈরাচার। বিশেষ করে আপনার রাবেয়া, যিনি রওশন জামিলের যে চরিত্রটা রওশন জামিল যে চরিত্রটা করতেন, তিনি একটা কঠোর এবং কর্তৃত্ববাদী নারীর চরিত্রে অভিনয় করছেন, এবং উনি পরিবারের প্রধান, এবং পরিবারের সব কিছু উনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, সবার উপর অত্যাচার চালান। তো এখানে এখানে যে জিনিসটা হয়, এই আপনার যে ছবিটার একটা পর্যায়ে যেটা আসে, পরিবারের সকল সদস্যগুলো এক হয়। বিশেষ করে ধরেন একটা বাড়ি থেকে, বিশেষ করে আনোয়ার হোসেনের বোন বড় বোনকে বিয়ে করে আনার পরে ওদের বাড়ি থেকে আবার আরেকটা মেয়ে আসে, যে একটু প্রতিবাদ মুখী ছিল। সে ধীরে 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 সবাইকে একত্রিত করে, এবং একত্রিত করার পরে ওই রওশন জামিলের যে রাবেয়ার যে চরিত্রের যেই আগ্রাসন, সেটা পতন হয়। এর ভিতরে আরেকটা যেটা ছবির ভিতরে একটা অদ্ভুত মিল দেখছি, সেটা হচ্ছে রওশন জামিল কী করে মুভির মধ্যে বিষ মিশায়, মানে একজনের অগোচরে সে বিষ মিশায়, এবং বিষ মিশায় সেটা আরেকজনের ঘাড়ের উপরে সেই দোষটা, মানে খুনের দোষটা চাপায় দেয়। তো আমাদের দেশে আমরা যেটা আমি খেয়াল করলাম, আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা, আসলে তার নামটা আসলে এভাবে নিতে ইচ্ছা করে না, স্বৈরাচারই বলতে তাকে ভাল লাগে। উনি এমনভাবে করতো, নিজে অপরাধ করতো এবং অপরাধটা সংগঠিত করতো, করার পরে সেই অপরাধটা সে তার বিরোধী যে দল আছে, মতাদর্শ আছে, তাদের উপর চাপাই দিত। এটা আমি আসলে তখন যতটুকু না বুঝতে পারছি, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আমি আরও ক্লিয়ারলি বুঝতে পারি, এবং দেখে কিন্তু খুব মাঝে মধ্যে খুব হাসি লাগে এবং খুব আশ্চর্যজনক লাগে। এবং এইটা চিন্তা করি যে মেবি 1969 বা 70 সালে মুভিটি মুক্তি পায়। আমাদের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান, জহির রায়হান মেবি জহির রায়হান মুভিটি করে, আমার আসলে ওভাবে মনে নেই। হ্যাঁ, যেহেতু অনেক আগের ছবি এবং অনেক দিন এখন, আজকে হঠাৎ করে কথা বলার জন্য আসলে বলা। তো উনি আমি যেটুকু জানি, উনি স্বাধীন বাংলাদেশের প্রথম কিন্তু গুমের শিকার হন। কারণ উনার কাছে এমন কিছু ডকুমেন্ট ছিল, যেটা আমাদের দেশে যে ভারতরা যেই আগ্রাসন চালায় তার, এবং যে আমাদের যে বিভিন্ন সম্পদ যারা চুরি করে নিয়ে গেছে, তার কাছে একটা ডকুমেন্টারি ছিল, যার কারণে এই আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে উনাকে প্রথম গুম করা হয়। এটি খুবই স্যাড। আর আরেকটা যেটা মূল বিষয় হচ্ছে, এই ছবিটার মধ্যে বেশ কয়েকটা গান ব্যবহার হয়, যেমন আমার সোনার বাংলা গানটা ব্যবহার হয়, তারপরে করার ওই লৌহ কপাট, এবং অমর একুশের যে গানটা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, দিন শেষে যখন আমাদের দেশটা স্বাধীন হয়। এবং এই তিনটা গান আমাদের এই জাতীয়তার মধ্যে, এই তিনটা গান কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
এই 3টা গান। আমরা 21শে ফেব্রুয়ারি হলেই কিন্তু সেই প্রভাত ফেরি গানটা গাই। সেটা কিন্তু মূল তৎকালীন সময়ে তো মুভিটা যেমন এখন যেমন সোশ্যাল মিডিয়াটা মানুষকে খুব ইফেক্ট করে, তৎকালীন সময়ে কিন্তু সেম চলচ্চিত্রটা, হ্যাঁ, সাদা কালো এরপর রঙিনে, তখন ওই সাদা কালো চলচ্চিত্রটা মানুষের মনে কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। কারণ একটা মানুষ যখন একটা মুভি দেখে আসে, সবাই কিন্তু মুভি দেখার সুযোগ পায় না বা সবখানে কিন্তু চলচ্চিত্র ছিল না। একজনে যখন একটা মুভি দেখে আসে, মুভি দেখে আসার পর সেই মুভিটা সে আরও 10 জনকে বলে বা গল্প করে, এইভাবে এইভাবে হয়েছে, এইভাবে এইভাবে হয়েছে। আমারও ছোটোকাল আমার মনে আছে যে একজন একটা মুভি দেখে আসছে, আমরা যখন তখন তো মুভির একেবারে শেষের যুগ, অর্থাৎ এই মানুষ চলচ্চিত্র থেকে একদম শেষ পর্যায়ে তারা বিমুখ হয়ে যাচ্ছে। আমি যখন গ্রামে ছিলাম তখন আমি দেখছি কিছু মানুষ যদি মুভি দেখে আসতো বা নাটক দেখতো, গল্প কোনো একটা ছবি দেখতো, সেটা তার গল্প কিন্তু আরেকজনকে তার করে যেত। তো এই কারণে যে জিনিসটা হতো, ওই জীবন থেকে নেওয়া ছবিটা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে দাঁড়ায়, মানুষ যে স্বাধীনতা পেতে পারে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা এই যে এবারের আন্দোলনে 2024-এ যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে আমি প্রথম থেকেই সাপোর্ট করে গেছি এবং যতবার আমি আন্দোলনের কথা চিন্তা করি ততবার ওই ছবিটার কথা চিন্তা করি। আমার দেশকে এভাবে একটা আন্দোলন হবে না, এভাবে হবে না। একটা পরিবারকে কিন্তু জহির রায়হান দেখাচ্ছিল জীবন থেকে নেয়া। ঠিক একটা পরিবার মানে একটা দেশ, হ্যাঁ। এখন একটা দেশকে যদি চিন্তা করি, আমরা একটা কর্তৃত্ববাদী, হ্যাঁ, স্বৈরাচার ছিল যে আমাদেরকে উপর একটা এমনভাবে স্টিম রোলার চালাতো, একটা বাক স্বাধীনতার জন্য যে চালাতো, যেটা কখনোই কল্পনাতে ছিল না। এই হচ্ছে আমার এই মুভির একটা ছোট একটা নিজের একটা ইন্টারেস্টের গল্প, মানে আমি নিজেকে উপলব্ধি করতেছি। এখন আরেকটি যেই জিনিসটা আমার এখন মাথায় আসতেছে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু শিক্ষকদের উপরে এখন একটা কিছু শিক্ষকের উপরে এবং ম্যাক্সিমাম আমি যেটুকু রিপোর্ট পেয়েছি সেটা ম্যাক্সিমাম স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রধান আছে তাদের উপরে একটা অমানবিক অত্যাচার চলছে। হ্যাঁ, আমাদেরকে এখন অনেকে বলতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তো এরকম হয়েছিল, তখন তোমরা কেন বলোনি? ওটা হতে পারে, দিস ইজ দ্য ফার্স্ট, বাট এখন আমরা আরেকটা দেশে আছি। যদি কোনো শিক্ষক যদি কোনো অপরাধ করে থাকে, আমরা ওই চলচ্চিত্রের মতন, আমি একটা কথা বলতেছি, আমরা যাতে করে নতুন কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয়। কোনো শিক্ষক যদি কোনো অপরাধ করে থাকে, সেই শিক্ষকের অবশ্যই বিচার হবে। কিন্তু তাই বলে আমাদের মতো ছোটো ছোটো যারা বাচ্চারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের কোনো অবস্থাতে রাইট হবে না যে একজন শিক্ষককে অপমান করা এবং প্রত্যেকটা শিক্ষকের তার শ্রদ্ধার জায়গা রাখা। তো আমি সকল শিক্ষকের শ্রদ্ধার জায়গায় রেখে আজকে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।